এবারে নির্বাচনে যে ভিডিওগুলো আমরা দেখছি, 18 নির্বাচনের কথাও বলছিলেন যে ভিডিও দেখি নাই, কিন্তু প্রশ্নটা ওইখানে যে কেন তখন কোনো ভিডিও, মানে ধরেন আমি যখন আওয়ামী লীগের কোনো অতিথিকে এই প্রশ্নগুলো করি, তারা আমাকে পাল্টা প্রশ্ন করেন যে আপনি কি মিডিয়ার কর্মী হিসেবে তখন কোনো মিডিয়াতে দেখাতে পেরেছে, কোনো মিডিয়ায় বা সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো ছবি এসেছে, ভিডিও এসেছে? আসলে বিবিসির দু একটা খবর ছাড়া খুব রেফার করতে পারি না যে এই ঘটনা ঘটেছে রাতের পর, কোথাও কোনো কিছু আসলো না। সামাজিক যোগাযোগ মাধ্যম তখনও ছিল, হয়তো এখনকার মতো এত অ্যাক্টিভ ছিল না, কিন্তু ছিল। তো পেলাম না কেন দেখতে? দিনের বেলার ভোট যে রাত্রেবেলা আগের রাতে সিল মেরে বাক্সের মধ্যে ভরে রাখা যেতে পারে, এই ধারণাটাই তো সাধারণ মানুষের ছিল না। এটা নেগেটিভ অর্থে কিছু ক্রিয়েটিভ ধারণা থাকে না, এটি হচ্ছে নেতিবাচক অর্থে অত্যন্ত ক্রিয়েটিভ ধারণা, যে কেউ কল্পনাও করতে পারবে না যে আগের রাতে এটা ঘটনা ঘটে গেল। আমার মনে আছে যে সেই 29শে ডিসেম্বর 2018-তে যখন নির্বাচন হলো, নির্বাচনের ফলাফল যখন আমরা পাচ্ছিলাম, শেষ দিকে এসে দেখা গেল যে আওয়ামী লীগ 290 এরকম, মানে 200 আওয়ামী লীগ জাতীয় পার্টি জোট, তারা প্রায় 300-র মধ্যে সবই, বিএনপি 5টা না 7টা আসন পেয়েছে। তখন আমি আওয়ামী লীগের অফিসের সামনে, আওয়ামী লীগের যে ধানমন্ডি 3-এর অফিসের সামনে ক্যামেরা পাঠিয়েছিলাম লাইভ করার জন্য। সেখানে লোক নাই, মানে একটা দল নির্বাচনে জিতেছে, তাদের কিন্তু হাজার হাজার লোক থাকার কথা, 5-7 জন লোক, এবং তাদের মুখের সামনে যখন ক্যামেরা ধরা হলো, দেখে মনে হচ্ছে যে এদের সবার বাবা মা স্ত্রী সন্তান সব মারা গেছে। চেহারা এতই মলিন এবং কারো মুখ দিয়ে কোনো কথা বেরোচ্ছে না, কারণ আওয়ামী লীগের সাধারণ পর্যায়ের নেতাকর্মীরাও এটা কল্পনা করতে পারেন যে এইরকম একটা ডিজাস্টারাস ভোট হবে। এটাকে কোনোভাবেই বিজয় বলা যায় না, এটা একটা মহা বিপর্যয়কর বিজয় আওয়ামী লীগের জন্য। তাদের পরিকল্পনা বা ষড়যন্ত্র এতই সূক্ষ্ম ছিল যে কারো পক্ষে কল্পনা করা সম্ভব ছিল না যে এই ঘটনাটা ঘটতে পারে। কিন্তু তারপরেও আমি বলি, সাংবাদিক হিসেবে আমি দায়িত্ব নিয়ে বলছি যে কিছু কিছু মানুষ, প্রশাসনের ভিতরেই কিছু কিছু মানুষ কিন্তু তার 2-1টা ভিডিও করে রেখেছে, তারা সেগুলো তখন প্রচার করার সাহস পায়নি। কারণ আমি যেমন সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনে বলেছিলাম যে আমরা জানি কি ঘটনা ঘটছে, কিন্তু আমরা প্রচার করিনি, কারণ আমরা জানি গণমাধ্যমের স্বাধীনতা কতটুকু, কার পক্ষে কতটুকু বলা যাবে। আর একটা হচ্ছে যে এটি হয়েছে অতি গোপনীয়তার সঙ্গে, যখন কোনো পোলিং এ, এবং ভোট কেন্দ্রের ভিতরে তো ঘটেনি, বেশিরভাগ ঘটনা ঘটেছে টিএনও অফিসে বা ম্যাজিস্ট্রেট অফিসে বা জেলা প্রশাসকের অফিসে বা পুলিশ কর্মকর্তার অফিসে। এবং আমরা তো জানি যে পুলিশ এবং প্রশাসনের লোক, ডিসি এসপি বলাই তো হয় যে ডিসি কে 3 কোটি, এসপি কে 3 কোটি, এইভাবে ভোট টাকা দিয়ে এমপি পদ নিয়েছে আওয়ামী লীগের প্রার্থীরা। তো সেখানে তারা তাদের কক্ষের ভিতরে কোনো কোনো জায়গায় সীমান্তরক্ষী বাহিনী বা অন্য সামরিক প্রশাসনের অন্যান্য লোকজনও জড়িত ছিল, আইন শৃঙ্খলা, তারা অতি গোপনে এই কাজটি করেছে, এবং যারা করেছে তারা কোন রকম সাক্ষ্য প্রমাণ এগুলি রাখেনি, যে কারণে এটা সঙ্গে সঙ্গে তাৎক্ষণিকভাবে গণমাধ্যমে বা সামাজিক মাধ্যমে আসেনি। আর তখন তো ভয়ও ছিল যে আসলে কি হবে না হবে, আওয়ামী লীগের একচ্ছত্র আমল। নির্বাচনটা নিঃসন্দেহে আমি নিজে মনে করি, আমি গিয়ে হয়তো প্রতিটা নির্বাচনই দেখেছি, 18 নির্বাচনটা কারচুপি হয়েছিল, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। যেটা করার কোনো প্রয়োজন ছিল না, যেই কারণে আজকে সমস্ত নির্বাচনগুলোকে বিষাক্ত করে দিয়েছে। ওই এক দুধে 1 ফোঁটা চুনা পড়লে যা হয় সেইটা ঘটেছে। যেমন 18 নির্বাচন সম্পর্কে আমরা ভারতীয়রা মনে করি যে ওটা অন্যায় হয়েছিল বিরোধীদের প্রতি, যে কারণে সবসময় 24-এর নির্বাচন হোক আর অন্যায় যে হয়েছে, তখন তো আসলে ভারত অফিসিয়ালি এরকম কিছু বলে নাই যে এটি আসলে অন্যায় হয়েছে। না, ভারত সরকারের ক্ষেত্রে নির্বাচিত সরকার, সেই কারণে তারা বলেনি। আর সত্যি কথা বলতে গেলে স্বার্থের বিষয় হয়তো থাকে, কিন্তু আমরা ভারতীয়রা, সাধারণ মানুষ, সাধারণ সাংবাদিকরা মনে করেছিলাম ঠিক নয়। আর আপনি যদি বলে, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, আমার সঙ্গে শেখ হাসিনার ব্যক্তিগতভাবে কথা হয়েছিল নির্বাচনের পরে। তিনি অত্যন্ত দুঃখিত, বলেছিলেন আমি এরকম চাই, এবং আমি জানি যে এর জন্য আমাকে প্রচুর বদনাম করাতে হবে সারা জীবন। এ কথাটা তিনি আমাকে বলেছেন এবং আমি লিখেওছি। কি বলেছিলেন তিনি কি বলেছিলেন? বলেছিলেন এই 18 নির্বাচন যেটা হয়েছে, এই নির্বাচন এভাবে হোক, আমি এটা চাই। আমার দলের কিছু লোক এটা জোর করে করেছে, তাতে আমি ব্যথিত এবং দুঃখিত। আমি জানি যে এই দুর্নাম আমাকে সারা জীবন। এবং তারপরে কি সেই দলের কিছু লোকের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে? কিছু কিছু লোক হয়তো মন্ত্রিসভা থেকে বাদ করেছিল। দুর্ভাগ্যজনক একজন বড় নেতা, তিনি অবশ্য মারা গিয়েছিলেন, আর ব্যবস্থা নেওয়ার প্রয়োজন হয়নি। কারা সে তাদের মানে সেইখানে ছিলেন, সেই নির্বাচনে যাদের আচরণে ব্যথিত, সেটা বলেছেন? মৃত ব্যক্তির নাম নিয়ে না, একজন না হয় মারা গেছেন, সবাই তো নিশ্চয়ই মারা যান নাই। সবাই কেউ কেউ হয়তো মন্ত্রিসভা থেকে বাদ হবে, যে কারণে নতুন মন্ত্রিসভার অনেক যুব নেতা উঠে এলো মন্ত্রিসভায়। 18 সালে যে নির্বাচন হলো সেটাই ছিল সবচেয়ে ন্যাক্কারজনক নির্বাচন। সেই নির্বাচন বিএনপি কে এনে বা অন্যদেরকে এনে আওয়ামী লীগ একটা মূলা ধরে দিয়েছিল। সেই মূলার প্রতিফলন হচ্ছে আজকে আওয়ামী লীগের এই রাজনীতি থেকে বিদায় নেওয়া।
বা রাজনীতি থেকে তাদের সরকার থেকে উচ্ছেদ হয়ে যাওয়া এবং ডিসগ্রেসফুল ওয়েতে উচ্ছেদ হয়ে যাওয়া, কারণ তারা প্রতারণা করেছে, তারা রাজনৈতিক দলগুলোর বিশ্বাসের সঙ্গে প্রতারণা করেছে, সেই বিশ্বাসের ফল তারা দিয়েছে। 2024-এর ইলেকশনও ইভেন আপনি যদি ধরেন বিরোধী দল আসে নাই, তাই এক ধরনের নির্বাচন হয়েছে এবং এখানেও একটু প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ছিল, দেখানো হলেও ছিল। কিন্তু 2018 তো কমপ্লিট একটা রাতের ভোট, একটা জালিয়াতির ভোট, কমপ্লিট জালিয়াতি। আমি কালকে দেখছিলাম যে হুদার একটা ইন্টারভিউ, আদালতে বলছিলেন যে আসলে আমরা যেটা দেখলাম যে দুইটা এনএসআই এবং তারা গোয়েন্দারা এই ইলেকশনের আগে মাঠে নেমে গিয়েছিল এবং তারা এই ইলেকশন করেছে। আমি যখন দেখেছি তখন আমার ঘরে কিছু ছিল না, বা এই জাতীয় একটা বয়ান দিয়েছেন। ওনার এই কথাটা কিন্তু একদম সত্য, আমার নিজের প্রমাণ আছে, আমার নিজের দেখা, যে গোয়েন্দা সংস্থায় এই ভোটটা করেছিল। বিশেষ করে এনএসআই এর ভূমিকাটা তখন সবচেয়ে উপরে ছিল। এর আগের ইলেকশনে ডিজিএফআই করেছিল, এই ইলেকশন এনএসআই ভূমিকা পালন করেছিল। মানে 14 এবং তারা 14 না মানে 24 কোনটা ডিজিএফআই কোনটা এনএসআই? ডিজিএফআই আমি বলতেছি 14তে ভূমিকা ছিল তাদের বেশি, আর এনএসআই বেশি ভূমিকা পালন করেছে 2018। এবং তারা বিরোধী দলের কোথাও কোনো কর্মীকে রাখে নাই জেলে না ভরে। তো আপনি যদি আমার সমস্ত কর্মীরা জেলে ভরে দেন, রাতে ইলেকশন করেন, সেটা কি ধরনের ইলেকশন হয়? এককভাবে এটা 18 সালেই সরকার নিজের পতন নিজে ডেকে এনেছে। আওয়ামী লীগ সরকারের যে একটা দল, সেটারও গলা টিপে হত্যা করেছে তারা তখন। তো আওয়ামী লীগ প্রশাসনকে এত নিকৃষ্টভাবে ব্যবহার করেছে সেটা 2018 সালে, এবং তার পরিণতি এখন এইভাবে হয়েছে। তো সেই জুলাই রিজিম যে চেঞ্জ, যেটা আপনি শুরুতে আমরা বলছিলাম অভ্যুত্থানের যে বিষয়টা, অভ্যুত্থান এই জন্যই হয়েছে।